আমরা সুস্পষ্টভাবে বার্তা দিতে চাই, বিশেষ করে বিএনপি এবং ছাত্র দলের নেতাকর্মীদের বলবো, কর্মসূচি দিলে পাল্টা কর্মসূচি দিন। ছাত্রলীগ মিছিল করছে, আরেকটা মিছিল করার প্রয়োজন হয়, আরেকটা মিছিল করেন, কোনো সমস্যা নাই। কিন্তু ছাত্রলীগের মিছিলে যারা আঘাত করছে তারা কিন্তু ক্রিমিনাল হিসেবেই আমাদের কাছে আঁকাইতে থাকবে, এবং প্রত্যেকটাই কিন্তু ডকুমেন্টারি। আজকে কোথায় কি হচ্ছে, কোন ইউনিয়নে, কোন ওয়ার্ডে, কোথায় গ্রামে গঞ্জে, মফস্বলে, বিশ্ববিদ্যালয়ে কার বিরুদ্ধে কি করছেন, আপনার কর্মসূচি করেন, কোনো সমস্যা নেই। বিএনপির হয়ে, ছাত্র দলের হয়ে যা করার আপনার কর্মসূচি, আপনার রাজনৈতিক কর্মসূচি করার করেন। কিন্তু ছাত্রলীগ, আওয়ামী লীগের কর্মসূচিতে যারা বাধা দিচ্ছেন, যারা মব সহিংসতা স্বীকার করছেন, পুলিশ লেলে দিচ্ছেন, তাদের কিন্তু একটি ঘটনা, আমি স্পষ্ট করে বলছি যে একটি ঘটনাও আমাদের যে প্রতিরোধের আওতার বাইরে যাবে না। একটা ছেলেকে যখন ক্লাস থেকে বাদ দেওয়া হচ্ছে, যেতে দেওয়া হচ্ছে না, যারা তাকে ক্লাসে যেতে দিচ্ছে না, তার যা শাস্তি পাওয়ার তাই দেওয়া হবে। যে মিছিল করতে গিয়ে ছাত্রলীগের ছেলেদের উপর আক্রমণ করছে, তারও তাই করা, যা করা তাই করা হবে। বাবা মাকে গিয়ে বাসায় গিয়ে হুমকি দামকি দিয়ে আসছে, তার ক্ষেত্রে কিন্তু যা করার তাই করা হবে। যে কারণে আমি সুস্পষ্ট করে এই বার্তাটা দিতে চাই, রাজনীতি করতে চাইলে রাজনীতি করার মতো করুন, না হলে কিন্তু যা করার তাই করা হবে। অতএব আমি বাংলাদেশ ছাত্রলীগ, আমাদের সংগঠনের নেতাকর্মী যারা আছেন, তাদেরকে আসলে বলার কিছু নেই, কারণ আমাদের মাঠে যারা লড়াই করছে তারা, আমি সুস্পষ্ট করে বলছি, তারা আমাদের চেয়ে অনেক বেশি অ্যাডভান্সড। এবং এই আন্দোলনের অধিনায়ক কারা, আমরা এখান থেকে ফ্যাসিলিটেট করছি, কোঅর্ডিনেট করছি। আমরা বিভিন্ন জায়গা থেকে, আত্মগোপনে থেকে, নির্বাচন থেকে বিভিন্ন জায়গায় কাজ করছি। কিন্তু এই আন্দোলনের সত্যিকারের অধিনায়ক হচ্ছে আমাদের তৃণমূলের নেতাকর্মী, যারা মাঠে লড়াই করছে, যারা আন্দোলন সংগ্রামের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। তারাই আমরা বিশ্বাস করি যে আন্দোলন সংগ্রামকে এগিয়ে নিয়ে যাবে। এবং যে পরিমাণে এই আন্দোলন সংগ্রামটা, তো আমরা এই দলীয় গণ্ডির মধ্যে আন্দোলন রাখতে চাই না। এবং এই শেখ হাসিনার প্রত্যাবর্তন, আওয়ামী লীগের, এটার দলীয় প্রত্যাবর্তনের গল্প না, এটা বাংলাদেশের বিজয়ের গল্প, এটা বাংলাদেশের প্রত্যাবর্তনের গল্প। যে কারণে এই আন্দোলনে সবাই সামিল হবে। যে কারণেই তো দেখা যায় ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল শেষ করে যখন বাইকে করে হোক, গাড়িতে করে হোক, যখন জায়গা চেঞ্জ করতে যায়, তাড়াহুড়ো করেই যেতে হয়। স্বাভাবিকভাবেই পুলিশ থাকে, বিভিন্ন সন্ত্রাসী ক্যাডার বাহিনী থাকে, অস্ত্রশস্ত্র নিয়ে থাকে। সেই সময় একজন মা কিন্তু ছাত্রলীগের ছেলে মেয়েদের মাথায় হাত বুলিয়ে দিয়ে জয় বাংলা উচ্চারণ করেন, দোয়া করেন। মায়েদের মোনাজাতে শেখ হাসিনা আছেন, বাবা মায়ের প্রার্থনাতে শেখ হাসিনা আছেন। মানুষের, যে কারণে আমি বিশ্বাস করি যে এই লড়াইটা শেষ পর্যন্ত যে গণমুখী চরিত্র, সেটা ইতিমধ্যেই ধারণ করেছে। আপনি দেখুন যে নোয়াখালীতে ৩ নং নোয়ান্না ইউনিয়নে যে মিছিলটি হয়েছে, সেখানে শিশুদের তো গ্রেপ্তার করেছে, কিশোরদের গ্রেপ্তার করে, যেটা নিয়ে এখানে আলোচনা হলো। সেখানে বাবা মা, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই কিন্তু এসেছে। এবং এই একটা ইউনিয়নে কিন্তু এটা থামবে না, বাংলাদেশ সকল ইউনিয়ন, গ্রামে গঞ্জে, মফস্বলে কিন্তু এটি হবে। এবং রাজনীতিটাকে কিন্তু সেদিকেই ঠেলে দেওয়া হচ্ছে। যে কারণে আমি বিশ্বাস করি যে আমাদের রাস্তা একটাই, লড়তে হবে, আমাদের ফাইট করে যেতে হবে। এবং এটার মাধ্যমেই আমাদের বাংলাদেশকে রিক্লেইম করতে হবে, বাংলাদেশকে রিগেইন করতে হবে, বাংলাদেশের গণতন্ত্র রিস্টোর করতে হবে। এবং আমরা এইভাবেই লড়বো, এবং এইভাবেই আমরা বিজয় ছিনিয়ে আনবো। যে কারণে সবার প্রতি আহ্বান থাকবে, যতই বাধা আসুক, বিপত্তি আসুক, যতই দমন পীড়ন জুলুম হোক না কেন, এটার জবাব হচ্ছে যে আমাদের আন্দোলন সংগ্রামকে শক্তিশালী করা। এবং এটার মাধ্যমেই আমরা আমাদের এই যে ভয়াবহ দেশের পরিস্থিতি, এখান থেকে আমরা পরিত্রাণ পেতে পারবো। এর মাধ্যমে ভবিষ্যতে শুধুমাত্র আমাদের দলীয় নেতা কর্মীদের নয়, বাংলাদেশের মানুষের নিরাপত্তা যদি নিশ্চিত করতে চাই, তাহলে ঝেঁটিয়ে বিদায় করে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির দরজাটা তৈরি করবে। আওয়ামী লীগ সভাপতি, 5 বারের প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার প্রত্যাবর্তনটা তো অনিবার্যই। এবং বিশেষ করে তিনি যখন ঘোষণা দেন, পাসপোর্টের কথা বলেন, বিমানের কথা বলেন, এবং সুস্পষ্টভাবে তিনি রাজনৈতিক বার্তাটা দিতে চেয়েছেন। এবং প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে, সান্ধ্যকালীন নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে। তিনিও যখন দেশে ফেরেন, 17 বছর পর দেশে ফিরে আবার তিনি অন্যদেরকে দেশ থেকে বিতাড়নের গল্প শোনান। এটা বাংলাদেশের যে কোনো মানুষের কাছে শিশু দোষ। শেখ হাসিনার 5 আগস্টের পর একটি হচ্ছে যে এই 2008 পরবর্তী দেশকে নেতৃত্ব দেওয়া, দেশ গড়া, এক ধরনের ট্রান্সফরমেটিভ লিডারশিপ, এক ধরনের আধুনিক লিডারশিপ, দেশের অবকাঠামোগত উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, জীবনযাপনের পরিবর্তন, এমডিজি এসডিজি অর্জন করা। আর 5 আগস্টের পর থেকে শেখ হাসিনার যে নেতৃত্ব, সেটা হচ্ছে যে তিনি তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের যে তার কৌশল, সকল স্তরের নেতাকর্মীদের সঙ্গে প্রত্যেকটি বিষয় সম্পর্কে সম্পৃক্ত থাকা, নির্দেশনা দেওয়া, অনুপ্রাণিত করা। দলের বাইরেও বাংলাদেশে কিন্তু যারাই আক্রান্ত হচ্ছেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সবার কাছেই পৌঁছাচ্ছেন।
বাংলাদেশে যারাই সরকারের ভুল নীতির কারণে, ব্যর্থতার কারণে, সরকারের চাঁদাবাজি, সন্ত্রাস, মব সহিংসতার কারণে যারাই দেশে অনিরাপদ বোধ করছেন, আক্রান্ত হচ্ছেন, তাদের সবার কাছেই শেখ হাসিনা পৌঁছাচ্ছেন, তাদেরকে আত্মস্থ করছেন। এবং মানুষের এই গত প্রায় 2 বছরের যে অভিজ্ঞতা, এখান থেকে কিন্তু শেখ হাসিনার যে কামব্যাক, এটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের আশাবাদের গল্প সবার মধ্যেই ছড়িয়ে পড়ছে। আমাদের খেলাধুলায় দেখবে যে কামব্যাক কিং বলে, যে ম্যাচে আপনার কঠিন পরিস্থিতি, এর মধ্য দিয়ে একজন খুবই চাপের মুখে ব্যাটিং করে কিংবা শেষ মুহূর্তে স্কোর করে ইনজুরি টাইমে আপনাকে ম্যাচ উইন করাচ্ছে। হয়তো তিনি আগেও প্রমিনেন্ট ছিলেন। তো শেখ হাসিনা সত্যিকার অর্থেই রাজনীতির কামব্যাক সুপারস্টার হতে যাচ্ছেন, এবং এটা আর দলীয় বিষয়ের মধ্যে নেই। এটা আসলে কোটি মানুষের স্বপ্নে পরিণত হয়েছে যে শেখ হাসিনা প্রত্যাবর্তন করবেন। এবং এই শেখ হাসিনার প্রত্যাবর্তনের সঙ্গে বাংলাদেশের বর্তমানে যে সংকটগুলো অতিক্রম করছে, সেটা বাংলাদেশে গণতন্ত্র নেই, একটা গণতান্ত্রিক সংকট। বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছে, বাংলাদেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে, বাংলাদেশের এক ধরনের রাজনীতিতে এই উগ্রবাদী মৌলবাদী গোষ্ঠী একটা জায়গা করে নিয়েছে। বাংলাদেশের নারীরা নিরাপত্তাহীনতার শিকার হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে। তরুণ প্রজন্মের স্বপ্ন, কর্মসংস্থান সবকিছুই ধূলিসাৎ হতে যাচ্ছে। বাবা মায়েরা ছেলে মেয়েকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে নিরাপদ থাকতে পারছে না। প্রত্যেকটা মুহূর্ত তাদেরকে নিরন্তর ভাবে একটা শঙ্কিত অবস্থার মধ্যে দিয়ে থাকতে হচ্ছে। তো সে কারণে শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়টা আসলে সবার গল্পে পরিণত হয়েছে, সবার আকাঙ্ক্ষার বিষয়বস্তুতে পরিণত হয়েছে। এটা যেসব মিডিয়া আমাদের নিয়ে আওয়ামী লীগকে নিয়ে কথা বলতে চায় না, তারাও এটা বলে যে এটাই টক অফ দ্য কান্ট্রি, এটাই শেষ পর্যন্ত মূল সমীকরণ। এবং মানুষের আশাবাদও আসলে এটাকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে। এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের সঙ্গে বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রাম যেমন জড়িত, শেখ হাসিনার যখন প্রত্যাবর্তন হবে, আক্ষরিক অর্থেই আমি বিশ্বাস করি যে কোটি মানুষ শেখ হাসিনাকে স্বাগত জানাবে। এবং এটা রাজনৈতিক ইতিহাসের একটা নতুন উদাহরণ তৈরি হবে যে প্রত্যাবর্তন কিরকম হতে পারে, ঘুরে দাঁড়ানো কিভাবে যেতে পারে, লড়ে যাওয়া কিভাবে হয়, এবং সকল প্রতিকূলতা মোকাবেলা করে আবার কিভাবে বিজয়ী হওয়া যায়, দেশকে বিজয়ী করা যায়। এটা শেখ হাসিনা আবারও দেখাবেন। এবং এখনো আজকে ক্ষমতায় হয়তো অন্য কেউ আছে, কিন্তু বাংলাদেশের মানুষের মমতায় কিন্তু শেখ হাসিনা আছে। আজকে হয়তো সরকারি অফিস দখল করেছে আরেকজন, প্রধানমন্ত্রীর চেয়ার দখল করে আছে আরেকজন, সচিবালয় নিয়ন্ত্রণ করছে আরেকজন, কিন্তু মানুষের চাহিদা, মানুষের প্রত্যাশা, সরকারের কাছে কিন্তু কোনো প্রত্যাশা নেই। কারণ সরকারের কাছে মানুষ কিছু পায়ও না, সরকার মানুষের সমস্যার সমাধানও করতে পারছে না, বরং সরকার নিজে একটা সমস্যা। তো যে কারণে জনগণের সঙ্গে যে সম্পৃক্ততা, সেটা বাংলাদেশের মানুষের সঙ্গে শেখ হাসিনার রয়েছে। এবং আপনি যেটা বললেন যে এক ধরনের তোড়জোড় আমরা দেখতে পাচ্ছি। এবং আরেকটা মজার বিষয় যে এই বিশেষ করে এই যে অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টার দায়িত্বে ছিলেন, তারা সম্ভবত কেউই দায়িত্বে ছিলেন না। যে ঘটনাই ঘটছে, যে বিষয়টি নিয়ে পত্রিকায় রিপোর্ট হচ্ছে, যেটি নিয়ে কোনো ধরনের ইনভেস্টিগেটিভ রিপোর্ট বের হচ্ছে, কোনো চুক্তি নিয়ে আলোচনা হচ্ছে, তারা বলছেন যে কেউই জানতেন না। তারা বলছেন যে আমি ছিলাম না। তারা বলছেন যে এটা কিচেন ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছে। তারা বলছেন যে এটা আমি তো পদত্যাগ করতে চেয়েছিলাম। তো তার মানে এমন একটা, তারা এই 1.5 বছরের অধিক সময় তারা বাংলাদেশ দখল করে বাংলাদেশ পরিচালনা করেছে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের সহযোগিতার মাধ্যমে। তারা ছিলেন ড্রাইভার, হুট করে সবাই হয়ে গেছেন প্যাসেঞ্জার। যে তারা সবাই আসলে বাংলাদেশের যাত্রী ছিলেন, তারা কেউ কোনো কিছু জানেন না। এবং এই যে তাদের এক ধরনের কনফেশন, এই কনফেশনটার মাধ্যমে তাদের কিন্তু যে নৈতিক দুর্বলতা, এবং এই গত 18 বছর যে সিদ্ধান্তগুলো গ্রহণ করেছে, শুধুমাত্র কিন্তু 18 মাসের সিদ্ধান্ত গ্রহণ করেনি, 18 বছর পরেও বাংলাদেশের একজন শিশু, একজন তরুণের কর্মসংস্থান, তার এক ধরনের ডিজিটাল উদ্যোগ, তার ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি, রাষ্ট্রের দর কষাকষি করার ক্ষমতা, সবকিছুই কিন্তু আপনার কম্প্রোমাইজ করা হচ্ছে। আপনার রাষ্ট্র হিসেবে যে বাংলাদেশের সক্ষমতা ছিল, সেই সক্ষমতাকে, দর কষাকষির ক্ষমতাকে, কিংবা আপনার বিভিন্ন চুক্তি করার ক্ষেত্রে আপনার যে অ্যাডভান্টেজ গুলো ছিল, সবকিছু কিন্তু বিসর্জন দেওয়া হয়েছে। এক ধরনের ট্রেড অফ হয়েছে যে বাংলাদেশের শুধুমাত্র এই 18 মাস ক্ষমতায় থাকার বিনিময়ে তারা আসলে কত বছরের, 18 বছর কিংবা তার অধিক সময়ের জন্য বাংলাদেশের অর্থনৈতিক নিরাপত্তা, আমাদের অর্থনৈতিক সার্বভৌমত্ব, আমাদের ভবিষ্যৎ, আমাদের যে জাতীয় নিরাপত্তা,
আমাদের আত্মমর্যাদা, আমাদের অভ্যন্তরীণ রাজনীতি, যে উদ্যোগে আপনি নিতে যান না কেন, আপনাকে আসলে যেটা আমরা বলছি যে শেখ হাসিনা দিয়েছিলেন স্বনির্ভরতার কূটনীতি, এখন বাংলাদেশে হয়েছে এক ধরনের অনুমতির কূটনীতি। আপনাকে প্রত্যেকটা বিষয়ের জন্য অনুমতির জন্য আপনাকে তাকিয়ে থাকতে হবে যে আপনি কি সিদ্ধান্ত গ্রহণ করবেন। এই সিদ্ধান্তটা আসলে আপনি গ্রহণ করবেন না, এটা অন্য কেউ গ্রহণ করবে। এবং এই তো বিভিন্ন ধরনের কথাবার্তা তো আমরা জানি যে বাংলাদেশের ছেলেমেয়েরা এই প্রত্যেকটা বিষয় নিয়ে ব্যঙ্গ করে, তারা কথা বলে, এবং এই সরকারের মন্ত্রণালয়গুলো কিভাবে পরিচালিত হয়, সিদ্ধান্ত কোথা থেকে আসে, প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু তারা যতই এক ধরনের মিডিয়া কুক্ষিগত করে রাখুক, সেলফ স্পন্সরশিপ চালাক, ছেলে মেয়েদের কিন্তু তারা কিন্তু যা বলার তা কৌশল হোক তারা সবসময় বলে, এবং দেশটা কিভাবে পরিচালিত হচ্ছে সেটিও বলে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শিশুদের নিরাপত্তায় থাকছে না। মব দমন করার সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোথাও খুঁজে পাওয়া যায় না, কোথাও কেউ নেই। আপনি চাঁদাবাজির শিকার হচ্ছেন, আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পাবেন না। আপনি আপনার ব্যবসা বাণিজ্য লুটপাট করা হচ্ছে, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পাবেন না। আপনার বাড়িতে সার্চ করা হচ্ছে, আপনার মোবাইলে সার্চ করা হচ্ছে, আপনি উদ্যানে হাঁটছেন, সেখানে ছাত্রদল, এনসিপি, বিএনপি, জামায়াতের ক্যাডারেরা, তারা আসলে যাদের ইউনিফর্ম নেই তারাই সবচেয়ে বড় পুলিশ হয়ে দাঁড়িয়েছে, আর যারা পুলিশ আছে এরা সরকারের সেবাদাসে পরিণত হয়েছে। তো এই দিয়ে সরকার পুরোটাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আওয়ামী লীগ দমন পীড়নের কাজে তারা ব্যতিব্যস্ত রেখেছে। এবং যে কারণে দেখা যায় যে একটা মিছিল হচ্ছে 100 জন 50 জনের মিছিল, সেখানে 100 জনের মিছিল হলে 200 জন গ্রেপ্তার করছে, কিন্তু একটা 600টি যে হত্যাকাণ্ড ঘটেছে 6 জনও কিন্তু গ্রেপ্তার করছে। এবং এটি দাঁড়িয়েছে এই যে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নামটা বদলে দিয়ে আওয়ামী লীগ দমন বিষয়ক মন্ত্রণালয় করলে ভালো হতো। এটি এদের একমাত্র কাজ হয়ে দাঁড়িয়েছে, খুল্লা তারা আওয়ামী লীগ দমন পীড়নের কাজে তারা ব্যতিব্যস্ত হয়েছে, এবং পুলিশকে তারা বাধ্য করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজেও তো এই সরকারের কাছে অন্যায় শিকার, নিজেরা হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, থানা লুট করা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু তার বিচার করতে পারবে না। তারা আইনের রক্ষক, তারা আইন প্রয়োগ করতে পারবে, কিন্তু তাদের ক্ষেত্রে তারা যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেটা বিচারিক প্রক্রিয়ার আওতায় আসবে না। যে কারণে পুলিশের যারা সাধারণ সদস্য তারা সংবেদনশীল হওয়া সত্ত্বেও তারা কিন্তু এই সরকার তাদের উপর যে তাদের উপরও যে ধরনের চাপ প্রয়োগ করা হয়, চাকরি বাঁচাতে হয়, বিভিন্ন ধরনের কৌশল গ্রহণ করা হয়, সেই পরিস্থিতিতে পুলিশকে পুরোপুরি ব্যবহার করা হচ্ছে এই এক ধরনের দলীয় ক্যাডারের ভূমিকায় তারা নেমে এসেছে। এবং আমরা কিন্তু একটা যদি বলেন, আপনি যে প্রশ্নটি জিজ্ঞেস করছিলেন যে এটার প্রভাবটা কি, আমরা কিন্তু মনে করি যে অবস্থার মধ্যে আমরা আছি, যে অবস্থার মধ্যে দিয়ে আমাদের দেশে আমাদের নেতাকর্মীরা আছে, আমাদের নেতাকর্মীরা যেটা মনে করে, নেতাকর্মীরা লড়তে চায়। আমরা যদি বরং আমাদের যে রাজনৈতিক নেতৃত্বে যারা আমরা আছে, আমাদের কর্মীরা অনেক বেশি অগ্রগতি, তারা অনেক বেশি এগিয়ে আছে, অনেক সাহসী, অনেক লড়াকু, এবং তারা অনেক জোরের সঙ্গে, দাপটের সঙ্গে, সাহসিকতার সঙ্গে সামনের দিকে এগিয়ে যেতে চায়। যে কারণে তারা প্রবল বেগে এগোতে চায়, এবং বিশেষ করে তৃণমূলের স্তরের নেতাকর্মীরা মনে করে যে রাজপথই সিকিউরিটি দিবে। আজকে যখন তারা ঘরে থাকছে, নিজের ঘরে তো থাকতে পারছে না, ঘরটি না হয় পুড়িয়ে দেওয়া হয়েছে, না হলে তাকে দেশের অভ্যন্তরীণ ভাবে বাস্তুচ্যুত হয়েছে, ইন্টারনালি ডিসপ্লেস। বাংলাদেশে তো মনে হয় এখন কোটি মানুষ আজকে অভ্যন্তরীণ ভাবে বাস্তুচ্যুত, নিজের বাড়িতে নেই, আরেক জায়গায় থাকতে হচ্ছে, আজকে এখানে, কালকে ওখানে, পরশুদিন আরেকখানে, এই অবস্থার মধ্য দিয়ে তাকে থাকতে হচ্ছে। যে কারণে রাজপথের লড়াই বাংলাদেশ এবং আমাদের নেতাকর্মীদের সিকিউরিটি দেবে, নেতাকর্মীরা এটা মনে করে। লড়াই করে আমরা যতক্ষণ একটা ইতিবাচক পরিস্থিতি তৈরি না করতে পারি, ততক্ষণ পর্যন্ত আসলে কোথাও গ্যারান্টি নাই। আজকে দেখুন যে গ্যারান্টিটা কোথায়, নিরাপদ স্থান আপনি ধরবেনটা কোথায়? নিজের ঘরে কি নিরাপত্তা আছে? নিজের ঘর